আসসালামু আলাইকুম। আমি শেখ শাহিন আলম। চাকরির পরীক্ষায় যারা সমাস নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের এই জাদুকরি ক্লাস। দেখামাত্র কিভাবে সমাস নির্ণয় করা যায় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আলোচনা শুরু করা যাক। তো আমরা জানি সমাস প্রধানত 6 প্রকার। এছাড়াও আমাদের আরও অতিরিক্ত কিছু সমাস রয়েছে, যেমন আমাদের হচ্ছে নিত্য সমাস, প্রাদি সমাস এবং সুপসুপা সমাস। যদিও আমরা সুপসুপা সমাসটি আমরা বোর্ডে লিখিনি। তো আমরা মূলত আজকের এই প্রধানত 6 প্রকার এবং বাকি আরও অতিরিক্ত 2টি সমাস আছে, নিত্য সমাস এবং প্রাদি সমাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই প্রথমে আছে আমাদের দ্বন্দ্ব সমাস। তো দেখা যাচ্ছে দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য পায়। এরপরেই আমরা লিখেছি বহুব্রীহি সমাস। এর কারণ হচ্ছেন অনেক সময় পরীক্ষাতে আসে যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস, কারণ বহুব্রীহি সমাস কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। এরপর আমরা লিখেছি অব্যয়ীভাব সমাস। তো দেখা যাচ্ছে যে অব্যয়ীভাব সমাসের পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় এবং উপসর্গ এবং অব্যয় জাতীয় শব্দ পূর্ব পদে থাকে। তো দেখা যাচ্ছে যে একটি সমাস আছে যে অব্যয়ীভাব সমাস, যার হচ্ছে কি পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। এরপরে আমরা লিখেছি যে নিত্য সমাস, যে কাল, অন্তর এবং মাত্র যদি থাকে কোনো সমাসে তাহলে আমরা বুঝে নেব এটি হচ্ছে কি নিত্য সমাস। এরপর আছে প্রাদি সমাস। তো প্রাদি সমাসের হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বে একটি উপসর্গ থাকে। এরপরে আছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসেরও কি হয়, পরপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বে একটি সংখ্যাবাচক শব্দ থাকে। তারপরে আছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসেরও পরপদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু কি পায়, পূর্বপদের বিভক্তি লোপ পায়। সর্বশেষ সমাস যেটি রয়েছে কর্মধারায় সমাস। তো কর্মধারায় সমাসেরও কি হয়, পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বন্দ্ব সমাস উভয় পদ, বহুব্রীহি সমাস তৃতীয় পদ, অব্যয়ীভাব সমাস পূর্বপদ, নিত্য সমাস কাল, অন্তর এবং মাত্র থাকে। বাকি যে 4টি সমাস রয়েছে প্রাদি সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারায় সমাস, এই 4টি সমাসের হচ্ছে কি পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে যাওয়া যাক 1 নম্বরে যাওয়া যাক। প্রথম যে আমাদের দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসের কি উভয় পদের অর্থ প্রাধান্য পায়। যদি আমরা দেখি যে কোনো সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে তাহলে আমরা মনে করব সেটি কি দ্বন্দ্ব সমাস। এখন কিভাবে উভয় পদের অর্থ প্রাধান্য পায় সেই বিষয়টাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যদি বলা যায় যে ঝড় বৃষ্টি কোন সমাস, তাহলে আমরা দেখব যে এখানে কোন পদের অর্থ প্রাধান্য পায়। আমি যদি বলি যে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তাহলে কি বাইরে ঝড় হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে? বাইরে ঝড় এবং বৃষ্টি দুটোই হচ্ছে, সুতরাং এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে। ঝড়ের অর্থ প্রাধান্য পেয়েছে, বৃষ্টির অর্থ কি প্রাধান্য পেয়েছে, সমানভাবে প্রাধান্য পেয়েছে। সুতরাং ঝড় বৃষ্টি কি সমাস? দ্বন্দ্ব সমাস। এরপরে যদি আমরা লিখি যে মা বাবা, আমি কাউকে বললাম যে আপনি আপনার মা বাবাকে ডেকে নিয়ে আসবেন, তাহলে সে কি করবে, মাকে ডেকে নিয়ে আসবে নাকি বাবাকে ডেকে নিয়ে আসবে? তো দেখা যাচ্ছে মাকেও ডাকতে হবে, বাবাকেও ডাকতে হবে। সুতরাং এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। সুতরাং এটি কি সমাস? দ্বন্দ্ব সমাস। আমি যদি বলি চা বিস্কুট, একটা মেহমান এসেছে বাসাতে, আমি যদি বলি যে মেহমানকে চা বিস্কুট দিতে হবে, তাহলে চা দিবে নাকি বিস্কুট দিবে? চাও দিবে, বিস্কুটও দিবে। সুতরাং এখানে কিন্তু উভয় পদের অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে। সুতরাং এটি কি সমাস? এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটি কি সমাস? দ্বন্দ্ব সমাস। আমি যদি বলি যে সাপে নেউলে যুদ্ধ করে, সাপে এবং কি নেউলে, সাপে নেউলে যুদ্ধ করে। এখন প্রশ্ন হচ্ছে সাপে যুদ্ধ করে নাকি নেউলে যুদ্ধ করে? দুজনই যুদ্ধ করে। সুতরাং 2টি পদের অর্থ কি সমানভাবে প্রাধান্য পাচ্ছে। সুতরাং এটি কি সমাস? এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দেখা যাচ্ছে যে এখানে উভয় পদে বিভক্তি আছে, সুতরাং এটি দ্বন্দ্ব। কিন্তু কি দ্বন্দ্ব? এটি হচ্ছে অলুক দ্বন্দ্ব। তো দ্বন্দ্ব সমাস চেনার আরো কিছু সহজ টেকনিক আছে, যে পৃথিবীর যত জোড়া শব্দ আছে সব শব্দই কি সমাস? দ্বন্দ্ব সমাস। সে জোড়াটা হতে পারে বিরোধার্থে,
সেই জোড়াটা হতে পারে বিরোধ অর্থে, সেই জোড়াটা হতে পারে সমার্থক অর্থে, সেই জোড়াটা হতে পারে মিলন অর্থে। কি অর্থে? মিলন অর্থে। যেটাই হোক না কেন সবগুলো কি হবে? সবগুলো কি হবে? আমাদের দ্বন্দ্ব সমাস হবে। তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন যে দ্বন্দ্ব সমাসের কিভাবে উভয় পদের অর্থ প্রাধান্য পায় এবং আমরা এটি কিভাবে নির্ণয় করব? তো যাই হোক, আমাদের এরপর রয়েছে বহুব্রী সমাস। তো দেখা যাচ্ছে যে বহুব্রী সমাস, তো বহুব্রী সমাসের হচ্ছে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না। যেমন আমরা লিখলাম যে গায়ে হলুদ। কি লিখলাম এখানে? গায়ে হলুদ। গায়ে হলুদ। আচ্ছা, গায়ে হলুদ বলতে এখানে গা কে বোঝাচ্ছে নাকি হলুদকে বোঝাচ্ছে? এখানে কিন্তু গা এবং হলুদ কোনোটিকেই বোঝাচ্ছে না। সুতরাং আমি যদি বলি যে আজকে আমি একটি গায়ে হলুদে যাব, আচ্ছা এখানে গায়ে যাবো না হলুদে যাব? অর্থাৎ আমি এটা বুঝতেই পারছি যে আমরা একটা অনুষ্ঠানে যাব। অর্থাৎ এখানে গায়ে হলুদ বলতে একটি অনুষ্ঠানকে বুঝিয়েছে। কি বুঝিয়েছে? অনুষ্ঠানকে বুঝিয়েছে। সুতরাং এখানে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থই প্রাধান্য পায়নি, তৃতীয় কোনো অর্থের প্রাধান্য পেয়েছে। সুতরাং এটি কি সমাস? এটি হচ্ছে বহুব্রী সমাস। আমরা আরেকটু উদাহরণ যাই। যদি আমরা লিখি কানে খাটো, কি লিখলাম এখানে? কানে, পরে কি এখানে কানে খাটো। আচ্ছা, কানে খাটো আমি লিখলাম। এখানে কানে খাটো বলতে কানকে বোঝাচ্ছে না, খাটোকেও বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? কানে খাটো বলতে যারা কানে কম শোনে এমন একজন ব্যক্তিকে আমরা বোঝাচ্ছি। সুতরাং এখানে কি হচ্ছে যে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থই প্রাধান্য পাচ্ছে না। সুতরাং এটি কি সমাস? আমাদের এটি হচ্ছে বহুব্রী সমাস। এরপরে আমরা যদি লিখি যে বেহায়া, লিখি যে বেহায়া, বেহায়া। আচ্ছা, বেহায়া। এখন বেহায়া বলতে এখানে বে বলতে নাই, এখানে হায়া বলতে লজ্জা বা শরম, মানে হায়া নেই। তো এখানে হায়া বা নাই কোনটা কি বোঝাচ্ছে না? এখানে কি বোঝাচ্ছে? এখানে যাদের লজ্জা শরম কম এমন ব্যক্তিকে বোঝাচ্ছে। সুতরাং তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় তাহলে কি হবে? এটি বহুব্রী সমাস। আর আমরা জানি যে কোনো সমাসের মধ্যে যদি নাই শব্দটি আসে তাহলে নৈ সমাস হয়। সুতরাং এটি বহুব্রী সমাস। সুতরাং এটি কি হচ্ছে? নৈ বহুব্রী সমাস। ওকে, এরপরে আমাদের পরবর্তী যে সমাসটি আছে অব্যয়ীভাব সমাস। তো আমরা দেখতে পাচ্ছি যে অব্যয়ীভাব সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। এখানে পূর্বপদে উপসর্গ অথবা অব্যয় জাতীয় শব্দ থাকে। যেমন আমরা লিখলাম যে উপজেলা, লিখছি এখানে যে উপজেলা। আচ্ছা, উপজেলা বলতে কি জেলাকে বোঝাচ্ছে? না, জেলাকে বোঝাচ্ছে না। তো জেলাকে বোঝাচ্ছে না তার মানে কি? তার মানে আমাদের পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তো এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে কি? জেলার সাদৃশ্য, মানে জেলা নয় বাট জেলার মতো, জেলার সাদৃশ্য। পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে। যে পূর্বপদে যদি উপসর্গ এবং অব্যয় জাতীয় শব্দ থাকে এবং যদি পূর্বপদের অর্থই যদি প্রাধান্য পায় তাহলে সেটি কি হবে? সেটি অব্যয়ীভাব সমাস হবে। আরেকটা উদাহরণ দেই। আমরা এখানে লিখলাম যে উপগ্রহ। কি লিখলাম এখানে? যে উপগ্রহ। আচ্ছা, উপগ্রহ বলতে কি গ্রহকে বোঝাচ্ছে? না, উপগ্রহ বলতে গ্রহকে বোঝাচ্ছে না। তো গ্রহকে যেহেতু বোঝাচ্ছে না তাহলে বাদ। সুতরাং উপর অর্থ প্রাধান্য পেয়েছে। যদি পূর্বপদে উপসর্গ অথবা অব্যয় জাতীয় শব্দ থাকে এবং অব্যয়ের অর্থই যদি প্রাধান্য পায় তাহলে কি হবে? অব্যয়ীভাব সমাস হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, তারপরে নেক্সট সমাস যেটা আছে সেটা হচ্ছে নিত্য সমাস। এই নিত্য সমাস চেনার খুব সহজ একটি টেকনিক, সেটা হচ্ছে যে কোনো সমাসের পূর্বপদে যদি কাল যদি থাকে, শেষ পদে অন্তর বা মাত্র থাকে তাহলে সেটি কি হবে? নিত্য সমাস হবে। যদি আমরা লিখি কালসাপ, কি লিখলাম? যে কালসাপ, কাল নারী, কাল পুরুষ। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে কার সামনে কি আছে? কাল আছে, সামনে কাল আছে, সামনে কাল আছে। সামনে যদি কাল থাকে তাহলে কি হবে? সেটি কি হবে? নিত্য সমাস হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তীকালে শেষে যদি অন্তর বা মাত্র থাকে তাহলে কি হবে? সেটিও কি হবে? নিত্য সমাস হবে। তো আমরা লিখলাম দেশান্তর। কি লিখলাম এখানে? দেশান্তর। এরপর লিখলাম যুগান্তর। ওকে, লিখলাম দেখা মাত্র। যাওয়া মাত্র। তো আমরা দেখতে পাচ্ছি শেষে কি আছে? অন্তর, অর্থাৎ দেশ যোগ অন্তর। তো পরপদে যদি অন্তর থাকে তাহলে আমরা কি মনে করব? এটি হচ্ছে নিত্য সমাস। পরপদে যুগান্তর, পরপদে অন্তর আছে
তাহলে এটি কি সমাস? নিত্য সমাস। এরপর আমরা দেখতে পাচ্ছি দেখা মাত্র, যা মাত্র, শেষে কি আছে? শেষে মাত্র আছে, সুতরাং এটি কি সমাস হবে? এটি নিত্য সমাস হবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আছে প্রাদি সমাস। আচ্ছা, প্রাদি সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পায়? প্রাদি সমাসে হচ্ছেন পরপদের অর্থ প্রাধান্য পায়, দ্বিগু সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায়, তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায় এবং কর্মধারয় সমাসের কি পায়? পরপদের অর্থ প্রাধান্য পায়। ওকে, কিন্তু এই প্রাদির ক্ষেত্রে কি হবে? পূর্বপদে একটি উপসর্গ থাকবে। আচ্ছা, ওকে, আমরা এখানে লিখলাম যে প্রগতি, প্রগতি, অথবা আমরা লিখলাম কি যে প্রভাত, প্রভাত। আচ্ছা, প্রগতি, এখানে প্রগতি, এখানে প্র হচ্ছেন উৎকৃষ্ট আর গতি মানে গতি। এখন প্রগতি বলতে আমরা কি বোঝাচ্ছে? এখানে উৎকৃষ্টকে বোঝাচ্ছে নাকি গতিকে বোঝাচ্ছে? সে গতিটা ভালো গতি, উৎকৃষ্ট গতি হোক আর উৎকৃষ্ট না হোক সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমাদের এখানে প্রগতি বলতে আমাদের গতিকে এখানে বোঝাচ্ছে, মানে কি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আর যদি পরপদের অর্থ যদি প্রাধান্য পায় এবং সামনে যদি উপসর্গ থাকে তাহলে সেটি কি হবে? সেটি হবে হচ্ছে প্রাদি সমাস। কি সমাস হবে? প্রাদি সমাস। ওকে, এখানে প্রভাত, এখানে কি প্রভাত, প্র মানে উৎকৃষ্ট আর ভাত, ভাত মানে ভাতি, ভাতি মানে কি আলো, উৎকৃষ্ট আলো। এখানে প্রভাত বলতে এখানে ভাতকেই বোঝাচ্ছে, মানে আলোকেই বোঝাচ্ছে। সুতরাং এটা কি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আর পরপদের অর্থ যদি প্রাধান্য পায় আর পূর্বপদে যদি উপসর্গ থাকে তাহলে আমরা এটাকে কি মনে করব? এটা মনে করবো যে আমাদের প্রাদি সমাস। তো প্রাদি সমাসের আরো কিছু উদাহরণ আছে, যেমন প্রশাসন, লেখা আছে কি যে প্রশাসন, অথবা প্রবচন, প্রবচন। তো এই সকল, এই সমস্ত পদটি কি প্রাদি সমাস। কি সমাস? প্রাদি সমাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এরপরে যখন আমরা যখন আলোচনা করব তখন আরেকটু ভালো করে বুঝবেন। তো এরপরে কি লেখা আছে? আমাদের লেখা আছে দ্বিগু সমাস। তো দ্বিগু সমাসের কিন্তু কি পরপদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু শর্ত একটা, সেটি হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে কিন্তু তার আগে একটি কি থাকবে? সংখ্যাবাচক একটি শব্দ থাকবে। তো আমরা এখানে একটি শব্দ দেখলাম যে চৌরাস্তা, চৌরাস্তা। আচ্ছা, এখানে চৌ মানে চার আর রাস্তা মানে রাস্তা। তো চৌরাস্তা বলতে আমরা কি এখানে কি বোঝাচ্ছে? এখানে চৌরাস্তা বলতে এখানে চৌটা হচ্ছে পূর্বপদ আর রাস্তা হচ্ছে পরপদ। তো চৌরাস্তা বলতে কিন্তু আমরা রাস্তাকেই বুঝি। কারণ আমাকে কেউ ফোন দিল যে আপনি কোথায় আছেন, আমি বললাম আমি রাস্তায় আছি। আচ্ছা, কোন রাস্তায় আছেন? আমি চৌরাস্তায় আছি। সুতরাং এখানে কিন্তু চারকে বোঝায় নাই, কাকে বুঝিয়েছে? রাস্তাকে বুঝিয়েছে। তো পরপদের অর্থ যদি প্রাধান্য পায় তাহলে হবে হয় প্রাদি, নয় দ্বিগু, নয় তৎপুরুষ, নয় কর্মধারায়। তো দেখা যাচ্ছে যে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, মানে পরপদের অর্থ কি প্রাধান্য পেয়েছে, কিন্তু সামনে একটি সংখ্যাবাচক শব্দ রয়েছে। সুতরাং এটি কি কোন সমাস? এটি হচ্ছে দ্বিগু সমাস। এরপরে আমরা লিখলাম হচ্ছে যে শতবর্ষ, শতবর্ষ। তো শতবর্ষ বলতে কিন্তু এখানে 100কে বোঝাচ্ছে না, এখানে বর্ষকেই বোঝাচ্ছে, মানে শতবর্ষ। অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, সামনে কি আছে? সামনে একটি সংখ্যাবাচক শব্দ রয়েছে। সুতরাং এটি কি হবে? এটি হচ্ছে দ্বিগু সমাস হবে। এরপরে আমরা যদি লিখি যে 7 সমুদ্র, কি লিখলাম এখানে? 7 সমুদ্র। ওকে, 7 সমুদ্র। এখন 7 সমুদ্র বলতে কিন্তু এখানে কিন্তু সমুদ্রের কথাই প্রাধান্য পাচ্ছে, মানে পরপদের অর্থই প্রাধান্য পাচ্ছে। পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সামনে যেহেতু সংখ্যাবাচক শব্দ রয়েছে, সুতরাং এটি কোন সমাস? এটি হচ্ছে দ্বিগু সমাস। আচ্ছা, লাস্ট একটি উদাহরণ আমি দিচ্ছি। এরপরে আমরা লিখলাম ষড়ঋতু। কি লিখলাম? যে ষড়ঋতু। আচ্ছা, ষড়ঋতু একটা শব্দ। ষড়ঋতু বলতে 6 ঋতু। ষড়ঋতু বলতে কিন্তু এখানে 6কে বোঝায় নাই, কাকে বুঝিয়েছে? এখানে ঋতুকে বুঝিয়েছে, মানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। আর পরপদের অর্থ যদি প্রাধান্য পায় এবং পূর্বপদে যদি সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে সেটি কি হবে? তাহলে সেটি কি হবে? দ্বিগু সমাস হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং তারপরে আমাদের 7 নম্বরে যে সমাসটি রয়েছে সেটি কি? তৎপুরুষ সমাস। কি সমাস রয়েছে? তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাসেরও কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু শর্ত একটি কি? শর্ত হচ্ছে পূর্বপদের একটি বিভক্তি লোপ পাবে। কিভাবে? একটি বিভক্তি লোপ পাবে। যদি পরপদের অর্থ প্রাধান্য পায় আর পূর্বপদের যদি বিভক্তি লোপ পায় তাহলে সেটি কি হবে? তৎপুরুষ সমাস হবে। আমরা একটা শব্দ লিখি এখানে, শব্দটা হচ্ছে চা বাগান, চা বাগান। আচ্ছা, চা বাগান। তো দেখা যাচ্ছে যে পূর্বপদে আছে চা আর পরপদে আছে কি? বাগান। আচ্ছা, চা বাগান বলতে চাকে বোঝায় নাকি বাগানকে বোঝায়? অবশ্যই বাগানকে বোঝায়। আমাকে বললো, আমাকে কে ফোন দিল যে আপনি কোথায় আছেন? আচ্ছা, আমি বাগানে আছি। আচ্ছা, কোন বাগানে আছেন? চা বাগানে নাকি আম বাগানে?
তাই বললাম চা বাগানে আছি। তো আমি যে বাগানেই থাকি না কেন, মূলত কিন্তু আমার চা বাগান বলতে কিন্তু মূলত বাগানকেই বোঝাচ্ছে। তো পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, পরপদের অর্থ যদি প্রাধান্য পায় তাহলে আমাদের কিন্তু এই দ্বন্দ্ব, বহুব্রী, অব্যয়ভাব বা নিত্য এই কোনো সমস্যা হবে না। অর্থাৎ এই চারটা সমাস কিন্তু আমরা চোখ বুঝে কিন্তু আমরা বাদ দিয়ে দিব। তাহলে হয় প্রাদি নয় দ্বিগু। তো দেখা যাচ্ছে যে সামনে আমাদের উপসর্গ নেই, সুতরাং প্রাদিবাদ। সামনে আমাদের সংখ্যাবাচক শব্দ নেই, তাহলে দ্বিগুবাদ। এখন হয় তৎপুরুষ নয় কর্মধারায়, হয় তৎপুরুষ নয় কর্মধারায়। এখন এটি তৎপুরুষ নাকি কর্মধারায় আমরা এটি কি করে বুঝবো? তো দেখা যায় যে আমরা এটাকে যখন ভাঙবো, অর্থাৎ একটা ব্যাস বাক্যে পরিণত করব, তো ব্যাস বাক্যে পরিণত করার সময় যদি আমরা বিভক্তি লাগিয়ে যদি এটাকে ব্যাস বাক্য করতে পারি তাহলে সেটি কি হবে? তৎপুরুষ সমাস হবে। তো আমরা প্রথমে আমরা এটাকে ভাঙি। আচ্ছা, চা বাগান বলতে কি বুঝি? নর্মালি স্বাভাবিকভাবে যদি বলি চা বাগান মানে কি? চা বাগান মানে চায়ের বাগান। কিসের বাগান? চায়ের বাগান। চায়ের বাগান, চায়ের কি বাগান। তো দেখাচ্ছে যে আমরা এখানে চায়ের সাথে কিন্তু আমরা একটা এর অর্থাৎ ষষ্ঠী বিভক্তি কিন্তু আমরা যোগ করেছি। বিভক্তি যোগ করে কি হচ্ছে? আমাদের ব্যাস বাক্যটা তৈরি করতে পারছি। সুতরাং এটি কোন সমাস হবে? এটি তৎপুরুষ সমাস হবে। কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। সুতরাং এটি কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। আশা করি আপনারা কি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমরা আরেকটি উদাহরণে চলে যাই। আমরা লিখলাম যে গাছ পাকা। একটু খেয়াল করবেন, লিখলাম গাছ পাকা। আচ্ছা, গাছ পাকা। এখন গাছ পাকা বলতে গাছকে বোঝায় নাকি পাকাকে বোঝাচ্ছে? এখানে অবশ্যই পাকাকে বোঝাচ্ছে। তো পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তো পরপদের অর্থ যদি প্রাধান্য পায় তাহলে আমরা প্রথমত এই চারটা সমাস কি করব? আমরা বাদ দিয়ে দিব। যে দ্বন্দ্ব সমাস, বহুব্রী সমাস, অব্যয়ভাব সমাস এবং নিত্য সমাস, এই চারটি সমাস বাদ। এখন কি হবে? আমাদের হয় প্রাদি নয় দ্বিগু, নয় তৎপুরুষ নয় কর্মধারয় সমাস হবে। তো এখানে আমাদের পূর্বপদে কি উপসর্গ? উপসর্গ কি নেই, পাদি হবে না। আমাদের পূর্বপদে কি নেই? আমাদের পূর্বপদে হচ্ছেন সংখ্যা নেই। সুতরাং দ্বিগু সমস্যা হবে না, হয় তৎপুরুষ নয় কর্মধারায়। তাহলে কাজ করি, আমরা এই গাছ পাকা শব্দটিকে আমরা কি করব? আমরা ব্যাস বাক্যে পরিণত করব। যদি আমরা বিভক্তি লাগিয়ে যদি ব্যাস বাক্যটি তৈরি করতে পারি তাহলে এটা কি হবে? তৎপুরুষ সমাস হবে। আচ্ছা, গাছ পাকা, গাছকে পাকা না, হচ্ছে না। গাছ পাকা, গাছে পাকা। লিখলাম যে গাছে পাকা, গাছে পাকা। সুতরাং গাছ, গাছ, গাছ যোগ এ, আমরা এখানে একটি এ বিভক্তি আমরা কি করেছি? আমরা যোগ করেছি। আর এ হচ্ছে কি? সপ্তমী বিভক্তি। সুতরাং এটি কি তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ? সপ্তমী তৎপুরুষ। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আরেকটু উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। তো আমরা যদি লিখি রাজপথ, কি লিখলাম? যে রাজপথ, রাজপথ। আচ্ছা, রাজপথ বলতে কি? রাজপথ বলতে কি রাজকে বোঝায় নাকি পথকে বোঝায়? রাজপথ বলতে কিন্তু পথকে বোঝায়। পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তার মানে আমাদের দ্বন্দ্ব, বহুব্রী, অব্যয়ভাব, নিত্য এই চারটি সমাস হবে না। হয় প্রাদি নয় দ্বিগু, নয় তৎপুরুষ নয় কর্মধারয় সমাস হবে। তো আমাদের পূর্বপদে কি নেই? পূর্বপদে আমাদের উপসর্গ নেই। সুতরাং প্রাদি হবে না। আমাদের পূর্বপদে সংখ্যা নেই, দ্বিগু সমাস হবে না। হয় তৎপুরুষ নয় কর্মধারায়। তাহলে আমরা এটাকে কি করব? এটাকে বিভক্তি লাগিয়ে আমরা দেখব যে প্রথমত যে বিভক্তি লাগিয়ে ব্যাস বাক্য তৈরি করা যায় কিনা। তো আমরা দেখি রাজপথ, রাজপথ। রাজপথ বলতে কিন্তু এখানে রাজার পথ বোঝায় না। রাজপথ বলতে কি? পথের রাজা। কি লিখবে এখানে? পথের রাজা, পথের কি রাজা। সুতরাং আমাদের এখানে এর বিভক্তি লাগিয়ে আমরা এটা কি ব্যাস বাক্য তৈরি করতে পেরেছি, অর্থাৎ বিভক্তি লাগিয়ে ব্যাস বাক্য তৈরি করতে পেরেছি। সুতরাং আমাদের এটি কি সমাস হবে? তৎপুরুষ সমাস হবে। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। আমাদের সর্বশেষ যে সমাস সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কি সমাস? কর্মধারয় সমাস। ওকে, আমরা তাহলে চলে যাই। আমরা লিখলাম সিংহাসন, একটি শব্দ লিখলাম সিংহাসন, সিংহাসন। আচ্ছা, সিংহাসন, এই সিংহাসন শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে হবে কি? সিংহ, সিংহ যোগ কি? আসন, সিংহ যোগ আসন। আচ্ছা, সিংহাসন বলতে কি সিংহকে বোঝায় নাকি আসনকে বোঝায়? অবশ্যই আসনকে বোঝায়। কাকে বোঝায়? আসনকে বোঝায়। তার মানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। যদি পরপদের অর্থ যদি প্রাধান্য পায় তাহলে আমরা কি করব? আমরা প্রথমত এই দ্বন্দ্ব, বহুব্রী, অব্যয়ভাব, নিত্য এই চারটি সমাস বাদ দিব। কেন বাদ দিব? কারণ আমরা জানি যে
উভয় পদের অর্থ যদি প্রাধান্য পায় তাহলে কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, দ্বন্দ্ব হবে না। যদি কোনো পদের অর্থই যদি প্রাধান্য না পায় তাহলে বহুব্রীহি হবে। তো দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা অলরেডি পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, সুতরাং আমাদের বহুব্রীহি সমাস হবে না। অব্যয়ভাব সমাস পূর্বপদের অর্থ প্রাধান্য পেতে হয়, তো পূর্বপদের অর্থ প্রাধান্য পায়নি, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, সুতরাং আমাদের অব্যয়ভাব সমাস হবে না। কাল অন্তর মাত্র নেই, সুতরাং নিত্য সমাস হবে না। পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, হয় প্রাদি, নয় দ্বিগু, নয় তৎপুরুষ, নয় কর্মধারয় হবে। তো দেখাচ্ছে যে আমাদের পূর্বপদে কোনো বিভক্তি নেই, সুতরাং কি? সুতরাং প্রাদি সমাস হবে না। পূর্বপদে কি নেই? সংখ্যাবাচক শব্দ নেই, প্রাদি সমাস হবে না। এখন হয় তৎপুরুষ, নয় কর্মধারয় হবে। আচ্ছা, এখন এটা তৎপুরুষ হবে নাকি কর্মধারয় সমাস হবে, আমরা এটা কি করে বুঝবো? বোঝার খুব সহজ একটি উপায়, সেটা হচ্ছে যে বিভক্তি যোগ করে যদি ব্যাস বাক্য তৈরি করতে পারি তাহলে সেটি কি হবে? তৎপুরুষ। যদি না হয় তাহলে কি হবে? কর্মধারয় সমাস হবে। আচ্ছা, সিংহাসন মানে সিংহের আসন, সিংহের আসন না, সিংহের আসন না, তার মানে কি? বিভক্তি বা সিংহকে আসন, সিংহ দ্বারা আসন, সিংহ হতে আসন, তার মানে কি? বিভক্তি বসিয়ে হচ্ছে না, সুতরাং বিভক্তি বসিয়ে হচ্ছে না, তার মানে কি? কর্মধারয় সমাস। কি সমাস? কর্মধারয় সমাস। এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে কি? যে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মাঝের পদ বাদ দিয়েছি, আমরা যদি লিখি তাহলে কি হবে? সিংহ চিহ্নিত কি? আসন। তো আমরা মাঝের পদ বাদ দিয়ে দিই, যদি মাঝের পদ বাদ যাওয়ার পরে যদি কোনো কর্মধারয় সমাস হয় তাহলে সেটি কি? কোন কর্মধারয় সমাস? সেটি মধ্যপদ দিলে কর্মধারয় সমাস। তো যাই হোক, আমরা কর্মধারয় সমাসের প্রকারভেদে আমরা আজকে যাব না, আমরা জাস্ট এটা কোন সমাস আমরা সেটি নির্ণয় করে শিখব। আমরা জানি যদি সত্য কথা হয় তাহলে উপমান, মিথ্যা হলে কি? উপমিত। অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তু তুলনা হলে কি হয়? রূপক। মাঝের পদ লোপ পেলে কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়। ওকে, আমরা আরেকটি উদাহরণে যাই। আমরা এখানে লিখলাম হচ্ছে যে ঘর জামাই। আচ্ছা, ঘর জামাই অথবা যে দেশ পলাতক অথবা নতুন বউ অথবা আমরা লিখলাম কি এখানে দেশ পলাতক নতুন বউ। ওকে, তারপরে আমরা এখানে লিখতে পারি যে বিষাদ কি? সিন্ধু। ওকে, তো ঘর জামাই। আচ্ছা, ঘর জামাই বলতে ঘরকে বোঝায় নাকি জামাইকে বোঝায়? ঘর জামাই বলতে কি? ঘর জামাই বলতে কিন্তু মূলত জামাইকে বোঝায়। তোমার কি? পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, পরপদের অর্থ যদি প্রাধান্য পায় তাহলে আমরা চোখ বুঝে, এই চোখটা এইভাবে বুঝবো, হ্যাঁ আমরা এইভাবে বুঝবো, চোখটা বুঝে কি করব? আমরা এই পর্যন্ত আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ দ্বন্দ্ব, বহুব্রীহি, অব্যয়ভাব এবং নিত্য, এই চারটি সমাস বাদ। তাহলে থাকলো কি? যে আমাদের এই চারটির মধ্যে যে কোনো একটি হবে। আচ্ছা, আমাদের পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, ঠিক আছে, আমাদের সামনে কি উপসর্গ আছে? উপসর্গ নেই, সুতরাং এটি কি? প্রাদি সমাস হবে না। সামনে সংখ্যা নেই, দ্বিগু সমাস হবে না। আচ্ছা, এখন আমরা দেখব যে এখানে বিভক্তি বসিয়ে এটা ব্যাস বাক্য তৈরি করা যায় কিনা। আচ্ছা, ঘরের জামাই, ঘরকে জামাই না, ঘরে আশ্রিত যে জামাই, ঘর আশ্রিত জামাই, আমরা তো সহজভাবে বলি কি? ঘর আশ্রিত জামাই, অর্থাৎ বিভক্তি বসিয়ে হচ্ছে না, সুতরাং কি? বহুব্রীহি সমাস। আচ্ছা, ওকে, আচ্ছা আমরা এই উদাহরণটা আমরা বাদ দিয়ে দিব, এটা হচ্ছেন আমরা আসলে ভুল লিখে ফেলেছি। আচ্ছা, আমরা চলে গেলাম যে চাল কুমড়া। এখন চাল কুমড়া বলতে চালকে বোঝাচ্ছে নাকি কুমড়াকে বোঝাচ্ছে? অবশ্যই কি? কুমড়াকে বোঝাচ্ছে। তার মানে কি? আমাদের পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তো পরপদের অর্থ যেহেতু প্রাধান্য পেয়েছে, তার মানে আমরা কি করব? আমরা চোখ বুঝে এই চারটা সমাস আমরা বাদ দিয়ে দিব। এখন যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে হয় প্রাদি, নয় দ্বিগু, নয় তৎপুরুষ, নয় কর্মধারয়। তো দেখা যাচ্ছে আমাদের এখানে কি? পূর্বপদে কোনো উপসর্গ নেই, সুতরাং প্রাদিবাদ। পূর্বপদে কি? সংখ্যা নেই, সুতরাং দ্বিগু সমাস হবে না। এখন হয় তৎপুরুষ, নয় কি? কর্মধারয় সমাস। যদি বিভক্তি বসিয়ে যদি আমরা ব্যাস বাক্য তৈরি করতে পারি তাহলে সেটি তৎপুরুষ, আর যদি না হয় তাহলে কি হবে? কর্মধারয় সমাস। তাহলে আমরা এখন এটাকে ব্যাস বাক্য তৈরি করি। আচ্ছা, চাল কুমড়া, চালে ধরে যে কুমড়া, সুতরাং এখানে কিন্তু আমরা পরপদ অর্থ প্রাধান্য পাচ্ছে এবং কি
এই চালে ধরে যে কুমড়া, অনেকে মনে করতে পারে যে চালে তাহলে বিভক্তি আছে না, এটা আমরা কথার জন্য মিলানোর জন্য আমরা কি করেছি, এই কথাটা বলেছি, কথার জন্য কি মিলানোর জন্য এই কথাটা বলেছি। সুতরাং এটি আমাদের তৎপুরুষ সমাস হবে না, এটি কোন সমাস হবে, এটি সমাস হচ্ছে কি কর্মধারয় সমাস হবে। কি সমাস হবে, কর্মধারয় সমাস হবে। আচ্ছা ওকে, এরপরে আমরা যদি লিখি যে স্মৃতিসৌধ, আমরা কি লিখলাম এখানে স্মৃতি, একটু খেয়াল করবেন, লিখলাম কি যে স্মৃতি, স্মৃতিসৌধ, স্মৃতি কি সৌধ। আচ্ছা স্মৃতিসৌধ বলতে আমরা স্মৃতিকে বুঝি নাকি সৌধকে বুঝি, আমরা অবশ্যই কি সৌধকে বুঝি। আচ্ছা সৌধকে যদি বুঝি তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, আর পরপদের অর্থ যদি প্রাধান্য পায় তার মানে কি আমাদের চক্ষু বুঝে আমাদের এই চারটা বাদ দিয়ে দিব। আচ্ছা হয় প্রাদি, নয় দ্বিগু, নয় তৎপুরুষ, নয় কর্মধারায়। সামনে কি উপসর্গ আছে, সামনে কোনো উপসর্গ নেই, সুতরাং প্রাদিবাদ, সামনে সংখ্যা নেই, দ্বিগুবাদ, তাহলে তৎপুরুষ নয় কি কর্মধারায় সমাস। তাহলে আমরা এখন দেখি যে বিভক্তি বসে হয় কিনা। আচ্ছা স্মৃতির সৌধ, এখানে কি স্মৃতির সৌধ হচ্ছে না, কিন্তু আমরা এখানে কি বলতে পারি, আমরা বলি স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, বা চিতি রক্ষার্থে যে সৌধ, বা চিতি রক্ষার্থে সৌধ, যে কোনো একটি বললে হয়। সুতরাং বিভক্তি বসে হচ্ছে না, তার মানে কি আমাদের কর্মধারয় সমাস। লাস্ট একটি উদাহরণ আমরা দিচ্ছি, সেটি হচ্ছেন সাহিত্য সভা। একটু খেয়াল করবেন, সাহিত্য সভা, সাহিত্য কি সভা। আচ্ছা সাহিত্য সভা বলতে কি সাহিত্যকে বোঝায় নাকি সভাকে বোঝায়, অবশ্যই সভাকে বোঝায়, সভাকে বোঝায়। তার মানে কি পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তো পরপদের অর্থ যদি প্রাধান্য পায় আমরা কি করব, আমরা চক্ষু বুঝে আমরা দ্বন্দ্ব, বহুব্রী, অব্যয় এবং নিত্য সমাস এই চারটে সমাস বাদ দিয়ে দিব। তাহলে হয় আমাদের কি হবে, হয় প্রাদি, নয় দ্বিগু, নয় তৎপুরুষ, নয় কর্মধারয় সমাস। আমাদের কি পূর্বপদে কোনো উপসর্গ আছে, নেই, তার মানে প্রাদি হবে না। আমাদের কি পূর্বপদে সংখ্যা আছে, নেই, তার মানে কি দ্বিগু হবে না, হয় তৎপুরুষ আর নয় কি কর্মধারায়। এখন আমরা কিন্তু অলরেডি কিন্তু এখানে কি আমরা এখান থেকে 6টি সমাস আমরা অলরেডি বাদ দিয়েছি। এখন আমরা দেখি যে বিভক্তি বসে হয় নাকি, হয় কিনা। সাহিত্যের সভা না, সাহিত্যকে সভা না, সাহিত্য হতে সভা না, তখন কি বিভক্তি বসে হচ্ছে না। আমরা কি বলতে পারি, সাহিত্য বিষয়ক সভা। কি বলতে পারি আমরা, যদি এটাকে ভাঙি তাহলে কি হবে, সাহিত্য, সাহিত্য কি বিষয়ক, বিষয়ক কি সভা। পাঁচের পদ আমরা বাদ দিয়ে দিলাম, এটা কর্মধারয় সমাস, মাঝের পদ বাদ দিয়ে দিলাম, তাহলে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। লাস্ট আরেকটি উদাহরণ আপনাদের দেই, আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা মৌমাছি লিখলাম, কি লিখলাম এখানে মৌ, আচ্ছা মাছি। আচ্ছা মৌমাছি বলতে মৌকে বোঝায় নাকি মাছিকে বোঝায়, এখানে মাছিকে বোঝায়। আচ্ছা যদি মাছিকে বোঝায় তার মানে কি পরপদের অর্থ এখানে প্রাধান্য পেয়েছে। তাহলে আপনারা বলেন যে পরপদের অর্থ যদি প্রাধান্য পায় আপনারা কয়টা সমাস বাদ দিয়ে দিবেন, আপনারা 4টি সমাস বাদ দিয়ে দিবেন। তারপরে থাকলো কয়টা, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা এই 4টার মধ্যে আমাদের প্রাদি কি হবে, হবে না, এর কারণ পূর্বদিকে কি নেই, উপসর্গ নেই, বা পূর্বদিকে সংখ্যা আছে, সংখ্যাও নেই, সুতরাং দ্বিগু হবে না, হয় তৎপুরুষ নয় কি কর্মধারয় সমাস। তাহলে আমরা বিভক্তি বসাই। আচ্ছা মধুর মাছি, মধু থেকে মাছি, মধু হতে মাছি, মধু দ্বারা মাছি, একটিও হচ্ছে না, মানে বিভক্তি বসিয়ে হচ্ছে না। বিভক্তি বসিয়ে যদি না হয় তার মানে আমাদের কর্মধারয় সমাস। আমরা যদি এটাকে যদি ব্যাসবাক্য যদি কেউ জেনে থাকি বা আমরা করতে চাই তাহলে হবে কি মধু আশ্রিত মাছি, মধু আশ্রিত মাছি সমাসন কি মৌমাছি। তাহলে মাঝের আশ্রিত কথাটা আমরা বাদ দিই, তাহলে কি মৌমাছি। সুতরাং মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন লাস্ট একটা ফিনিশিং আমরা দিয়ে দিই, আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে আমার জন্য। আচ্ছা আপনাদের জন্য আমি লিখলাম যে বড় ভাই, খেয়াল করবেন যে বড় ভাই। ওকে, পরীক্ষার হলে এসেছে যে বড় ভাই কোন সমাস। আপনার সমাসের সংজ্ঞা জানার দরকার নাই, আপনার সমাসের হচ্ছেন ব্যাসবাক্যরও জানার কোনো প্রয়োজন নাই। আমরা দেখব যে এখানে কোন পদের অর্থ আগে প্রাধান্য পাচ্ছে। ওকে আচ্ছা বড় ভাই, আচ্ছা বড় ভাই বলতে বড়কে বোঝায় নাকি ভাইকে বোঝায়, অবশ্যই কি বোঝায়, ভাইকে বোঝায়। সে ভাই বড় হোক আর ছোট হোক আর মেজো হোক, কিন্তু মূলত কি ভাই। সুতরাং আমাদের পরপদের অর্থ কি পাচ্ছে, প্রাধান্য পাচ্ছে। যদি পরপদের অর্থ যদি প্রাধান্য পায় তার মানে হচ্ছে আমাদের এই 4টি সমাস, প্রথম যে 4টি সমাস আছে প্রথম 4টি সমাস হবে না। প্রথম কারণ কি, আমি এই একটা উদাহরণের মাধ্যমে একদম পুরোটা ক্লিয়ার করে দেব। প্রথম কারণ হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস হতে গেলে আমাদের উভয় পদের অর্থ প্রাধান্য পেতে হবে। সুতরাং এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি এটি কি, এটি পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তার মানে কি আমাদের দ্বন্দ্ব সমাস বাদ। আচ্ছা বহুব্রী সমাস হতে হলে কি হবে, আমাদের উভয় পদের অর্থ প্রাধান্য পেতে হবে, কিন্তু এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পাইনি, সুতরাং বহুব্রী বাদ।
আমাদের অব্যয়ভাব সমাস হতে হলে আমাদের পূর্বপদের অর্থ প্রাধান্য পেতে হবে, কিন্তু আমরা অলরেডি তো এখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, আমরা নির্ণয় করে ফেলেছি, সুতরাং অব্যয়ভাব সমাস হবে না। আর এখানে নিত্য সমাস কেন হবে না? কারণ সামনে কাল, শেষে অন্তর বা মাত্র নেই, সুতরাং এটা হবে না। এই জন্য আমরা বলেছি যে প্রথমেই বড় ভাই লেখার পরে আমরা যখন দেখেছি যে বড় ভাই মানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, তখন আমাদের এই চারটা সমাস কি বাদ। লাস্ট একটা, দুইটা, তিনটা, চারটা পরপদের অর্থ যদি প্রাধান্য পায় তাহলে আমাদের চারটি সমাস হবে। কয়টি সমাস? চারটি সমাস। প্রাদি সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কি কর্মধারয় সমাস। আচ্ছা ওকে, এখন আমরা দেখি যে আমাদের পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, বাট এটা প্রাদি হবে কিনা। আচ্ছা হবে না, কেন হবে না? কারণ সামনে কি নেই? উপসর্গ নেই। সামনে কি নেই? উপসর্গ নেই, সুতরাং আমাদের এটি প্রাদি সমাস হবে না। এরপরে আমরা দেখবো এটি দ্বিগু সমাস হয় কিনা। এটা হবে না। স্যার কেন হবে না? হবে না এই জন্য সামনে কি নেই? সংখ্যা নেই। তাহলে আমাদের কয়টা বাদ গেল? আউট অফ সিলেবাস 6টি সমাস বাদ। এখন হয় তৎপুরুষ আর নয় কি কর্মধারায়, হয় তৎপুরুষ নয় কর্মধারায়। আচ্ছা ওকে, এখন আমরা যে বড়কে ভাই, বড় দ্বারা ভাই, বড় হতে ভাই, বড় থেকে ভাই হচ্ছে না, বিভক্তি বসিয়ে হচ্ছে না, সুতরাং কি? সুতরাং আমাদের এটি কি কর্মধারায় সমাস। কি সমাস? কি সমাস? কর্মধারায় সমাস। আমরা আরেকটি উদাহরণ দেই, চলুন। খুব মজার একটি সুন্দর একটি উদাহরণ দিই, যে মহানবী। আমরা লিখলাম কি? মহানবী। আচ্ছা, মহানবী বলতে এখানে মহাকে বোঝায় নাকি নবীকে বোঝায়? অবশ্যই নবীকে বোঝায়। তো নবীকে যদি বোঝায় তার মানে কি পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। খেয়াল করবেন, পরপদের অর্থ কি হয়েছে? প্রাধান্য পেয়েছে। আমরা কি করব? চক্ষু বুঝে আমরা 4টি বাদ দিব। ওকে, তাহলে থাকলো কি 1 2 3 4, 4টি থাকলো, আমাদের সহজ হয়ে গেল। এখন আমাদের প্রাদিও হবে না, দ্বিগুও হবে না, কারণ সামনে উপসর্গ নেই, সামনে সংখ্যা নেই। তার মানে কি আমাদের হয় তৎপুরুষ নয় কর্মধারয় সমাস। এখন আমরা দেখি বিভক্তি বসিয়ে হয় কিনা। আচ্ছা, মহার নবী, মহা থেকে নবী, মহা দ্বারা নবী হচ্ছে না, বিভক্তি বসিয়ে হচ্ছে না, তার মানে কি কর্মধারয় সমাস। আমরা যদি বলি এটাকে ব্যাসবাক্য করি তাহলে কি হবে? মহান যে নবী। আমরা জানি কর্মধারয় সমাসের মধ্যে কি আছে? যে থাকে, সুতরাং এটি কি কর্মধারয় সমাস। তাহলে কি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো সমাস দেখা মাত্র আমরা বলতে পারবো যে এটি কোন সমাস হবে। লাস্ট একটি উদাহরণ আপনাদের জন্য আমার পক্ষ থেকে আপনাদের একটি লাস্ট উদাহরণ আমরা লিখবো এখানে। আচ্ছা ওকে, আমরা এখানে লিখলাম যে বাটা মরিচ। খেয়াল করবেন যে বাটা মরিচ। আচ্ছা, বাটা মরিচ। ওকে, আচ্ছা বাটা মরিচ বলতে বাটাকে বোঝায় নাকি মরিচকে বোঝায়? অবশ্যই কি বোঝায়? মরিচকে বোঝায়। আর মরিচ বাটা হোক আর না হোক সেটা কোনো বিষয় না, আমাদের কি মরিচকে বোঝায়। সুতরাং আমাদের কয়টা সমাস বাদ হবে? আমাদের 4টি সমাস বাদ হবে। তাহলে আমাদের পরপদের অর্থ 1টি 2টি 3টি 4টি সমাস আছে। আচ্ছা, সামনে কি উপসর্গ আছে? নেই, প্রাদিবাদ। সামনে কি সংখ্যা আছে? নেই, সুতরাং হয় তৎপুরুষ নয় কি কর্মধারায়। এখন আমরা এখানে বিভক্তি বসাই। আচ্ছা, বাটার মরিচ, বাটা থেকে মরিচ, বাটা হতে মরিচ, বাটা দ্বারা মরিচ না, বিভক্তি বসিয়ে হচ্ছে না, সুতরাং কি কর্মধারায় সমাস। সুতরাং কি কর্মধারায় সমাস। এটা কোন কর্মধারায় সমাস এটা আমরা পরেও নির্ণয় করতে পারবো। আমরা নিশ্চিত হয়ে গেলাম এটা কি কর্মধারায় সমাস। তো বাটা মরিচ যখনই আমরা দেখবো তাহলে কিন্তু আমরা চক্ষু বুঝে কিন্তু এই পর্যন্ত কিন্তু 6টা সমাস কিন্তু আমরা বাদ দিয়ে দিব। এখন কথার কথা, এই দুইটার মধ্যে তৎপুরুষ কথাটা, তৎপুরুষ সমাসের নামটা সেখানে উল্লেখ নেই, তাহলে আমাদের জন্য আরো ইজি হয়ে গেল। তাহলে কি নিশ্চিত কর্মধারয় সমাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে দেখবেন কি যে আপনার কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। শুধু এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তার সমাসের জন্য ওই সংজ্ঞা পড়ার প্রয়োজন নেই, সমাসের জন্য ব্যাসবাক্য তৈরি করার কোনো প্রয়োজন নেই। তাহলে কিন্তু আমরা যে নিয়মটা আজকে শিখলাম এটা কিন্তু আমরা দেখা মাত্রই কিন্তু আমরা বলে দিতে পারলাম যে আমাদের কোন সমাসটা হবে। লাস্ট উদাহরণ আজকে শেষ শাহিন আলম এর পক্ষ থেকে শেষ উদাহরণ থাকবে আজকে। কি উদাহরণ? শেষ উদাহরণ। ওকে, আমরা এখানে লিখলাম নীল আকাশ। আচ্ছা, নীল আকাশ বলতে কি নীল আকাশ। খেয়াল করবেন। আচ্ছা, আমি একটু ভালো করে লিখি যে নীল আকাশ। আচ্ছা, নীল আকাশ আপনি দেখবেন এখানে নীল আকাশ বলতে এখানে নীলকে বোঝাচ্ছে নাকি আকাশকে বোঝাচ্ছে? একদম স্পষ্ট কথা, এখানে কি বোঝাচ্ছে? আকাশকে বোঝাচ্ছে। অর্থাৎ নীল
যোগ কি নীল যোগ আকাশ, অর্থাৎ এখানে আকাশকে বোঝাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। সুতরাং আমাদের কোনো দেখার বিষয় না, আমাদের 4টি সমাস বাদ, বাকি থাকলো কয়টা? 4টা থাকলো। আচ্ছা প্রাদিবাদ কেন বাদ? সামনে কি নাই? উপসর্গ নাই। দ্বিগু সমাস কেন হবে না? সংখ্যা নেই। সুতরাং হয় তৎপুরুষ নাকি কর্মধারায়। আচ্ছা আমরা বিভক্তি বসাই, নীলের আকাশ, নীলদার আকাশ, নীল হতে আকাশ, নীল থেকে আকাশ, হচ্ছে না, হচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে কর্মধারয় সমাস। আমরা যদি এটাকে ব্যাস বাক্য করতে চাই এরকম হবে, নীল যে আকাশ, নীল যে আকাশ। তো এই যে আমি যে পদ্ধতি আপনাকে শিখিয়ে দিলাম, যদি কখনো পরীক্ষায় আসে নীল আকাশ কোন সমাস, কথার কথা এখানে তৎপুরুষ সমাসের অপশনে তৎপুরুষ সমাস নাই, তাহলে চক্ষু বুঝে আপনারা দিয়ে দিবেন। কিন্তু এই পদ্ধতি শেখার আগে কিন্তু আপনাকে অনেকবার ভাবতে হয়েছে, আচ্ছা এটা কি হবে? দ্বন্দ্ব হবে, বহুব্রী হবে, অব্যয়ভাব হবে, নিত্য হবে না প্রাদি হবে? কত ঝামেলা আপনাদের। আমি কিন্তু একবারে কিন্তু 6টা সমাস বাদ দিয়েছি। আমি কি করেছি? 6টা সমাস একবারে বাদ দিয়েছি। সুতরাং এই সহজ এই পদ্ধতি যদি আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, বাংলা ভাষায় যত সমাস আছে 2-1টা ছাড়া যত সমাস আছে সব সমাস কিন্তু নির্ণয় করা যাবে। আজকের এই ক্লাসটা যদি ভালো লাগে, আপনারা যদি ক্লাসটা যদি বুঝে থাকেন, তাহলে আমরা যখন এই ক্লাসটি যখন আমরা আমাদের ইঞ্জিনিয়ার্স কোচিং হোম অথবা আমার পার্সোনাল পেজে যখন আমি এটা যখন পোস্ট করব, আপনারা শেয়ার করে দিবেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের মূল্যবান এই মতামতের ভিত্তিতে প্রয়োজনে আমরা এরকম করে আরও যত বিষয়গুলো আছে সব বিষয়গুলো কি করব? আমরা আলোচনা করব এবং এই ক্লাসটাই প্রয়োজনে আরও বিস্তারিত আলোচনা করবো এবং বিভিন্ন উদাহরণ দিয়ে, যেগুলো বিগত বিভিন্ন পরীক্ষাতে এসেছে। আমি যে পদ্ধতি অ্যাপ্লাই করেছি, এই পদ্ধতিটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে 100% আপনাদের আর কেউ কখনো সমাসে আটকাতে পারবে না। আপনারা দেখা মাত্রই সংজ্ঞা ছাড়াই দেখা মাত্রই আপনারা সমাস নির্ণয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।